গল্পের প্রথমেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে মেয়েটির নাম দেবী পাঠক, যে তার বাবা বিদ্যাধর পাঠককে নিয়ে ভারতবর্ষের বারাণসী বলে একটি জায়গায় বসবাস করে। তার বাবা একজন সৎ ব্রাহ্মণ, যার একটা বইয়ের দোকান আছে, যেখানে সে বিভিন্ন ধর্মগ্রন্থ বিক্রি করে যে কটা টাকা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার কোনোভাবে টেনে টুনে চলে যায়। তবে দেবীও ঘরে বসে থাকে না। সে বারাণসীতেই একটি কম্পিউটার কোচিং সেন্টারে শিক্ষিকা হিসাবে কাজ করে। আর এখানেই সে তারই একজন ছাত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তার মা ছোটবেলায় একটা রোগের কারণে মারা যাওয়া সত্ত্বেও তার জীবনটা এখন তার বাবাকে নিয়ে মোটামুটি ভালোই চলছিল। কিন্তু হঠাৎ একদিন একটা ভুলের কারণে তার জীবনটা উল্টে পাল্টে যায়, আর তার সাথে ঘটে যায় এক মর্মান্তিক কাহিনী। আর মেয়ের এই ছোট্ট ভুলের খেসারত দিতে গিয়ে তার বাবাকেও অসৎ পথ বেছে নিতে হয়। তো কি ছিল সেই ভুলটি, যার কারণে প্রতিটি ছেলে তাকে কুপ্রস্তাব দিত? আর কেনই বা তার বাবাকে তার মেয়ের জন্য অসৎ পথ বেছে নিতে হয়েছিল? একদিন দেবী তার মোবাইলে একটা ইন্টিমেট হওয়ার ভিডিও দেখছিল। তবে এটা তার অভ্যাস নয়। আজ সে তার বয়ফ্রেন্ড পীযূষের সাথে এই প্রথম কিছুটা সময় একাকিত্বে কাটাতে চলেছে, আর সেই উদ্দেশ্যেই তার এই ভিডিও দেখা শেষ হওয়ার পর দেবী রেডি হয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, এবং তারা দুজনে একটি হোটেলে গিয়ে দেখা করে। আর সেখানে গিয়ে তারা উত্তেজিত হয়ে ইন্টিমেট হয়। এদিকে হোটেলের মালিক এক পুলিশ অফিসারকে জানিয়ে দেয় যে দুজন যুবক যুবতী তাদের একটি হোটেল রুমে ঢুকেছে, কারণ এইসব খবর দিতে পারলে পুলিশের কাছ থেকে হোটেল মালিক একটা মোটা অঙ্কের কমিশন পায়। আর এই পুলিশ অফিসারের নাম হচ্ছে ইন্সপেক্টর মিশ্র। ইন্সপেক্টর মিশ্র এই খবর পেয়ে দেরি না করে সঙ্গে সঙ্গে কিছু কনস্টেবল নিয়ে সেই হোটেলের সেই রুমের সামনে চলে আসে এবং পীযূষ আর দেবীকে দরজা খুলতে বলে। পুলিশের গলার আওয়াজ পেয়ে পীযূষ আর দেবী খুব ভয় পেয়ে যায়, এবং একসময় তারা বাধ্য হয় ঘরের দরজা খুলে দিতে। দরজা খোলার পর ইন্সপেক্টর মিশ্র তার মোবাইলে দেবীর ভিডিও করা শুরু করে দেয়। আর ইন্সপেক্টর মিশ্র পীযূষকে বলে যে আমি তোর বাবা মায়ের কাছে ফোন করে তোদের এই কথা জানাবো, আর এখনই এখানে মিডিয়া রাখবো, যাতে তোদের এই অবস্থা সবাই দেখতে পারে। পীযূষ বলে, প্লিজ স্যার, এরকম করবেন না, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু অফিসার পীযূষের কোনো কথাই শোনে না। পীযূষকে তারা মারতে থাকে এবং পীযূষের কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে। ইন্সপেক্টর মিশ্র বলে, যদি তুই এই টাকাটা আমাদের দিয়ে দিস তাহলে এই খবর আর কেউ জানতে পারবে না। এই কথা শুনে পীযূষ বলে, স্যার, আমি একজন স্টুডেন্ট, আমি এত টাকা কোথায় পাবো? আপনারা প্লিজ মিডিয়া রাখবেন না। এটা বলে সে হোটেলের ভিতর থাকা টয়লেটের ভিতর দরজা বন্ধ করে বসে থাকে এবং অফিসারদের বলে যে প্লিজ আপনারা মিডিয়া রাখবেন না, তাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তবে অফিসাররা যখন কোনো কথা শুনতে রাজি হয় না, তখন পীযূষ সেই টয়লেটের ভিতরেই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। এদিকে পুলিশরা পীযূষকে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসার জন্য হুমকি দিতে থাকে, কিন্তু পীযূষের যখন কোনো সারা শব্দ তারা ভিতর থেকে পায় না, তখন তারা বাথরুমের দরজা ভেঙে ফেলে আর দেখে যে পীযূষ সেই বাথরুমের ভিতর অচেতন হয়ে পড়ে রয়েছে। তখন পীযূষকে নিয়ে পুলিশ হসপিটালে ভর্তি করে আর দেবীকে ধরে থানায় নিয়ে আটকে রাখে, এবং তার বাবাকে ইন্সপেক্টর মিশ্র থানায় ডেকে বলে যে এখনকার মতো আপনার মেয়েকে আমরা জামিন দিচ্ছি, তবে আপনাদের আবার থানায় ডাকা হবে। এই কথা শোনার পর দেবীর বাবা বিদ্যাধর ইন্সপেক্টর মিশ্রকে বলে, স্যার, এখনই সব মিটিয়ে নিলে হয় না? ইন্সপেক্টর মিশ্র বলে, আপনি এখনই সব কিভাবে মিটিয়ে নেবেন? যদি ছেলেটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে খুনের দায় কে নেবে? এখন যান, পরে আবার ডেকে পাঠাবো। এরপর বিদ্যাধর তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। ওই দিন রাতে দেবী যখন তার বাবাকে ভাত দেয়, তখন বিদ্যাধর ভাত না খেয়ে উঠে পড়ে আর দেবীকে খুব মারতে থাকে। দেবীও কোনো কথা বলে না, সে চুপচাপ মার খেয়ে অসহায়ের মতো বসে থাকে। সে বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। এবার আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই, যেখানে দীপক বলে একটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, যার বাবা একজন ডোম, অর্থাৎ তার বাবা মৃতদেহ সৎকারের কাজ করে। কিন্তু ছেলের যেন বংশানুক্রমিকভাবে এই কাজ করতে না হয়, সেই কারণে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠিয়েছে তার বাবা। আর সেদিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর দীপক যখন তার বন্ধুর সাথে বাড়ি ফিরছিল, তখন দীপকের বন্ধু তার গার্লফ্রেন্ড পূজাকে তার জন্মদিনের গিফট হিসেবে একটি টেডি দেবার জন্য তার কাছে আসে। পূজা তখন একটি দোকানে তার বান্ধবী শালুকে নিয়ে ফুচকা খাচ্ছিল। যখন দীপকের বন্ধু পূজাকে সেই টেডিটি দেয়, তখন শালু বলে যে তুমি যে এই টেডিটা পূজাকে দিচ্ছ, ওর বাড়ির লোক যদি জিজ্ঞাসা করে যে এই গিফটটা কে দিয়েছে, তাহলেও কি বলবে? তোমার গিফট তুমি নিয়ে যাও। এই বলে টেডিটিকে তারা ফেরত দিয়ে দেয়। আর এদিকে দীপক পূজার বান্ধবী শালুকে প্রথম দেখাতেই মনে মনে পছন্দ করে ফেলে। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর এদিকে বিদ্যাধর একটি বাচ্চার সাথে কথা বলছিল, যে বাচ্চাটি বিদ্যাধরের দোকানে কাজ করে, যার নাম ঝন্টা। তখন ইন্সপেক্টর মিশ্র দেবীদের বাড়িতে আসে এবং দেবীকে জানায়
যে পীযূষ মারা গেছে। এর কারণ পীযূষ সেদিন সুইসাইড করার জন্যই নিজেকে আঘাত করেছিল। যখন তারা কথা বলছিল তখন বিদ্যাধর তার দোকানের কাজ শেষ করে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে অফিসার মিশ্রর সাথে তার দেখা হয় এবং অফিসার মিশ্র বিদ্যাধরকে বলে যে আপনার মেয়ে খুনের দায় এখন জেলে যাবে, আমাদের কিছু করার নেই। আপনি যদি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে আমাকে 3 লক্ষ টাকা দিতে হবে। বিদ্যাধর অফিসারকে বলে যে আমরা দিন আনি দিন খাই, আমরা এত টাকা কিভাবে জোগাড় করব। কিন্তু অফিসার মিশ্র তখন বিদ্যাধরকে বলে যে আপনার মেয়ের সেই মুহূর্তের ভিডিও আমার ফোনে রেকর্ড করা আছে, আপনি যদি টাকা দিতে রাজি না হন তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। বিদ্যাধর যখন দেখে যে তার আর কিছুই করার নেই তখন সে ইন্সপেক্টর মিশ্রকে বলে যে আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাকে ধীরে ধীরে টাকাটি দিয়ে দেব, আপনি প্লিজ আমাদের বাঁচান। অফিসার মিশ্র তখন বলে আমাকে 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকা জোগাড় করে দিতে হবে, আর এর পরবর্তী 2 মাসে 1 লাখ করে আমার পুরো টাকাটি শোধ করে দিতে হবে। যদি পারেন তাহলে আপনার মেয়েকে আর জেলে যেতে হবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর ঠিক 1 সপ্তাহ পরে সেই পুলিশ অফিসার আবার বিদ্যাধর পাঠকের সাথে দেখা করতে আসে এবং বিদ্যাধরের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। ইন্সপেক্টর মিশ্র চলে যাওয়ার পর সেদিন বিদ্যাধর তার মেয়েকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি কে ছিল যার সঙ্গে সে সেদিন দেখা করতে গিয়েছিল। তখন দেবী বলে বাবা, ও আমার কম্পিউটার কোচিংয়ের একজন স্টুডেন্ট ছিল, ও আমাকে পছন্দ করত, আমিও ওকে খুব পছন্দ করতাম। আমরা দুজনকে বিয়ে করব বলেই ঠিক করেছিলাম। আর একদিন আমরা দুজনের সাথে দেখা করতে যাই আর তখন পুলিশ আমাদের ধরে ফেলে। আর তারপরে যা ঘটে তা পুরো ঘটনায় তার বাবাকে দেবী জানায়। তার বাবা চুপচাপ বসে এসব কথাগুলো শোনে কিন্তু কোনো উত্তর দেয় না। এবার বিদ্যাধর যখন তার দোকানে বসেছিল তখন আমরা সেই ঝন্টা বলে সেই ছেলেটিকে দেখতে পাই যে তার হাতে কিছু খুচরো পয়সা নিয়ে এসে বিদ্যাধরকে বলে যে সে আজকে অনেক বেশি টাকা নদী থেকে খুঁজে পেয়েছে। আসলে নদীর কাছে কিছু লোক আছে যারা কিছু খুচরো পয়সা নদীতে ছুঁড়ে ফেলে বাচ্চাদের বলে সেই খুচরো পয়সাগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে আনতে, এবং কিছু লোক ওই বাচ্চাদের হয়ে টাকা বাজি ধরে। আর যে বাচ্চাটি বেশি টাকা খুঁজে পায় তার হয়ে যারা টাকা বাজি ধরে তারা ডবল টাকা পায়। ঝন্টাও আজ নদী থেকে কয়েন তোলার খেলায় অংশগ্রহণ করেছিল, আর এটাই সে বিদ্যাধরকে এসে বলে যে সে সব থেকে বেশি টাকা আজকে খুঁজে পেয়েছে। বিদ্যাধর তখন ঝন্টাকে খুব বকাবকি করে আর বলে যে এরকম অসৎ পথে টাকা উপার্জন করে কোনো লাভ নেই, এই টাকা বেশি দিন থাকে না। তবে ওই পুলিশ অফিসারকে টাকা দিতে দিতে যখন সে তার জমানো শেষ অর্থটুকুও পুলিশ অফিসারের কাছে তুলে দেয় তখন তার সংসার চালানোর মতো হাতে টাকা পয়সা থাকে না। সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। এদিকে দেবীও সেই কম্পিউটার কোচিংয়ের কাজ ছেড়ে দেয়, কারণ একদিন রাতে দেবীকে ওই কম্পিউটার কোচিংয়ের মালিক ফোন করে কুপ্রস্তাব দেয় এবং দেবীকে বলে যদি তার সঙ্গে সে এইসব কাজ করে তাহলে তাকে সে অনেক টাকা দেবে। এই কথা শুনে দেবী খুব রেগে যায় এবং পরদিন সকালে গিয়ে সে অফিস থেকে তার সমস্ত ফাইল এবং দরকারি কাগজপত্র নিয়ে বেরিয়ে আসে আর অফিসের বসকে বলে যে আমি কখনোই এসব কাজ করব না। অফিসের বস তখন তাকে বলে ওই ছেলেটার সঙ্গে তো সবকিছুই করতে পারলে, তাহলে আমার সাথে করতে দোষ কি? আসলে দেবী যে কোচিংয়ে কম্পিউটার ট্রেনিং করাতো সেই কোচিং সেন্টারের সবাই কোনোভাবে জেনে গিয়েছিল যে দেবী পীযূষের সাথে একটি হোটেলে ইন্টিমেট অবস্থায় ধরা পড়ার পর পীযূষ আত্মহত্যা করেছে, আর সেই সুযোগই এখন সবাই কাজে লাগানোর চেষ্টা করছে। এর পরের দৃশ্যে সেই দীপক বলে ছেলেটিকে দেখানো হয় যে তার বন্ধুদের সাথে বসে আড্ডা মারছিল। আর তখন পূজার বয়ফ্রেন্ডকে দীপক বলে যে তোর গার্লফ্রেন্ডের বান্ধবী শালুকে আমার খুব পছন্দ, তোর গার্লফ্রেন্ডকে বল না আমাকে একটু হেল্প করে দিতে। তবে দীপকের বন্ধু বলে পূজা বললেই কি শালু রাজি হয়ে যাবে? তার থেকে বরং তুই ফেসবুক থেকে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা এবং তারপর তুই নিজেই ওর সাথে কথা বলা শুরু কর। দীপক সেটাই করে, সে তার ফোন থেকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। শালুও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং তারপর থেকে তাদের মধ্যে মেসেজের মাধ্যমে কথাবার্তা চলতে থাকে। আর দীপক ফেসবুক থেকে শালুর প্রোফাইল পিকচারটি দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেয়, আর যখন ইচ্ছে হয় তখনই সে সেই শালুর মুখটা দেখে, কারণ সে শালুর প্রেমে পড়ে গেছে। একসময় তারা একে অপরের সঙ্গে দেখা করতে চায় এবং তখন দীপক শালুকে জানায় যে শালুকে সে পছন্দ করে। শালুও দীপকের প্রস্তাবে রাজি হয়। এরপর থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী। ঘন্টার পর ঘন্টা তারা ফোনে কথা বলতে থাকে, কখনো শালু তাকে শায়েরি শোনায়, আবার কখনো তারা দুজন একসাথে মেলায় গিয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসি মুখে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। এভাবেই তাদের প্রেম কাহিনী চলতে থাকে। এদিকে বিদ্যাধরের দোকানের বেচাকেনা দিন দিন কমতে থাকে, আর তার কাছে জমানো কোনো টাকাও নেই যে টাকা দিয়ে সে সংসার চালাবে।
তাই সে বাধ্য হয়ে তার মেয়েকে তার পরিচিত একজন লোকের মারফত একটি অফিসে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বিদ্যাধর বলে যে তার মেয়ে খুব ভালো কম্পিউটার জানে, যদি তাকে একটা চাকরি দেওয়া হয় তাহলে তারা খুব উপকৃত হবে। এরপর দেবী সেই অফিসের রিসেপশনে একটি কাজ পায়, তবে সেখানে তার বেশি দিন কাজ করে হয়ে ওঠা হয় না, কারণ সেখানে একটি ছেলে তার সাথে খারাপ কাজ করার জন্য বাজে প্রস্তাব দেয়, আর যার কারণে দেবী ওই অফিস থেকেও কাজ ছেড়ে দিতে বাধ্য হয় এবং তার বাবাকে এসে সে জানায় যে ওখানে তার পক্ষে কাজ করা সম্ভব নয়, তাই সে সেখান থেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন বিদ্যাধর কি করবে, কিভাবে চলবে তার সংসার, এসব ভাবতে ভাবতে বিদ্যাধরের মাথায় একটা প্ল্যান আসে। সে তার দোকানে কাজ করা সেই বাচ্চা ছেলেটিকে বলে যে সে যদি আজকে নদী থেকে সব থেকে বেশি টাকা কুড়িয়ে আনতে পারে তাহলে আজ তার আর এই দোকানে কোনো কাজ করতে হবে না। এরপর বিদ্যাধর ঝনটাকে নিয়ে নদীর কাছে যায় এবং সেখানে যাওয়ার পর ঝনটার হয়ে সে টাকা বাজি ধরে আর জিতেও যায়, কারণ ঝনটাই সব থেকে বেশি টাকা নদী থেকে তুলে আনতে পেরেছিল। এটাই ছিল এই সৎ ব্রাহ্মণ বিদ্যাধরের প্রথম অসৎ পথে টাকা উপার্জন করা, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। অন্যদিকে আজ শালুর জন্মদিন, তাই দীপক শালুর জন্য একটা ছোট FM রেডিও কিনে তাকে গিফট করে, কারণ প্রথম দেখার দিন দীপক জানতে পেরেছিল যে শালুর গান শুনতে খুব ভালো লাগে। তারপর দীপক শালুকে নিয়ে একটি বইয়ের দোকানে গিয়ে একটি গল্পের বই কিনে দেয় আর তার সঙ্গে লাভ সাইনের একটা চাবির রিং তাকে কিনে দেয় এবং শালুকে নিয়ে দীপক ঘুরতে ঘুরতে নদীর ধারে এসে বসে এবং সেখানে শালুর সঙ্গে বসে সে অনেক গল্প করতে থাকে। আর এক পর্যায়ে গল্প করতে করতে দীপক শালুর খুব কাছাকাছি চলে আসে। শালুও তাতে সম্মতি দেয় এবং সেও দীপকের খুব কাছে চলে আসে। আর এই অনুভূতি যে কতটা মধুর তার স্বাদ তারা সেদিন প্রথম বুঝতে পেরেছিল। এরপর দীপক শালুকে তার বাড়ির কাছে এগিয়ে দিতে আসে এবং তখন দীপক শালুকে জিজ্ঞাসা করে যে শালু, তুমি আমাকে বিয়ে করবে? তোমার পরিবার আমাকে মেনে নেবে? শালু তখন বলে, জানি না, বিয়ের সময় আসুক তখন আমি মা বাবাকে জানাবো, আর তখন যা হয় দেখা যাবে। একথা শুনে দীপক খুব রেগে যায় এবং শালুকে বলে, আমি জানি তুমি আমাকে বিয়ে করবে না, কারণ তুমি হলে একজন উঁচু জাতের মেয়ে আর আমি একজন নিচু জাতের ছেলে। আমার বাবা শ্মশানের মৃতদেহ সৎকারের কাজ করে, আমার পূর্বপুরুষও তাই করত। আমিও আমার বাবাকে হেল্প করার জন্য মাঝে মাঝে শ্মশানে মৃতদেহ সৎকার করে থাকি। তোমার বাবা মা আমাকে হয়তো কখনো মেনে নেবে না, আর তুমিও হয়তো কখনো তোমার মা বাবাকে এই কথা জানাতেও পারবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তবে সেদিন দীপক শালুকে ভুল বুঝেছিল, কারণ শালুর ভালোবাসাতে কোনো খাদ ছিল না। সে দীপককে সত্যিই মন থেকে ভালোবাসত, তাই সে দীপকের বাড়ি চলে যাওয়ার পর তাকে বারবার ফোন করে তার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু দীপক প্রথমে ফোন রিসিভ না করলেও পরে ফোন রিসিভ করে। আর তখন শালু দীপককে বলে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব, তুমি একটু ভালো করে পড়াশুনো করো আর চাকরির একটা ব্যবস্থা করো। তুমি চাকরি পেয়ে গেলে তারপর যদি আমার মা বাবা আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করে নেব। আর হ্যাঁ, আমি কিছুদিনের জন্য আমার মা বাবার সাথে দূরে একটি জায়গায় ঘুরতে যাচ্ছি, তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে। এই কথা শুনে দীপক মনে মনে খুব খুশি হয় এবং সে খুব ভালোভাবে পড়াশোনায় মন দেয় এবং বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউও দেয়। একদিন রাতে দীপক ঘুমাচ্ছিল আর তখন একজন লোক এসে দীপককে ডেকে বলে যে আজ একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই বাস অ্যাক্সিডেন্টের ফলে অনেক মানুষ মারা গেছে, যে মৃতদেহগুলো সৎকার তার বাবা একা করে উঠতে পারছে না, তাই দীপককে এখনই শ্মশানে একবার যাওয়া দরকার। এরপর দীপক শ্মশানে যায় এবং মৃতদেহ সৎকারের জন্য সে চিতা তৈরি করতে থাকে। আর তখন তার বানানো চিতার উপর একটি মৃতদেহ তুলে দেওয়া হয়, যে মৃতদেহের একটি হাত বাইরে ঝুলন্ত অবস্থায় ছিল আর সেই হাতে ছিল একটি লাল পাথর বসানো সোনার আংটি, যে আংটি দেখে দীপক চমকে ওঠে, কারণ এই একই রকম আংটি তার গার্লফ্রেন্ড শালুর হাতেও ছিল। এরপর দীপক ভয় ভয় সেই মৃতদেহের মুখের উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে ফেলে। এরপর সে যা দেখে তা দেখে সে আর স্থির থাকতে পারে না। সে নিজের হাতে কার চিতা সাজালো? এটা তো তারই গার্লফ্রেন্ড শালু। শালু বলেছিল যে সে তার বাবা মায়ের সাথে ঘুরতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দীপকের সাথে তার দেখা হবে, কিন্তু এভাবে দীপকের সাথে যে শালুর দেখা হবে সেটা দীপক কখনোই কল্পনা করেনি। দীপক এখন কি করবে? তার যে ভালোবাসা এভাবে হারিয়ে যাবে সেটা সে কখনো কল্পনা করেনি। তাই শালুর শেষ স্মৃতি হিসাবে শালুর হাতে থাকা সেই সোনার আংটিটি সে নিজের কাছে রেখে দেয় এবং নিজের হাতে শালুর মৃতদেহ সৎকার করে। এরপর থেকে দীপকের সব সময় শালুর কথা মনে পড়ে, তার আর কোনো কাজে মন বসে না।
সে এখন না পারে পড়াশুনো করতে, আর না যায় চাকরির ইন্টারভিউ দিতে। আর কার জন্যই বা এসব করবে? যার জন্য তার কাজের আগ্রহ ছিল, তার একটা চাকরি পাওয়ার আগ্রহ ছিল, সেই মানুষটাই তো এখন আর কাছে নেই। দীপক প্রতিদিন চেষ্টা করে তার দুঃখ ভোলার জন্য, কিন্তু সে যতই দুঃখ ভুলতে চায় ততই যেন দুঃখগুলো তার উপরে আরো চেপে বসে। আর এভাবেই কেটে যায় আরো কিছুদিন। একদিন দীপক নদীর ধারে বসে শালুর আংটিটি খুব ভালোভাবে শেষবারের মতো দেখে নেয়, আর তারপর সেই আংটিটি নদীতে ছুঁড়ে ফেলে দেয়। কারণ এই আংটিটা থাকলে সে তার দুঃখ কিছুতেই ভুলতে পারছে না, আর সেই কারণেই সে এই আংটিটা তার কাছে আর রাখতে চায় না। অন্যদিকে আজ আবার ইন্সপেক্টর মিশ্র বিদ্যাধরের সাথে দেখা করে, এবং বিদ্যাধর তখন তাকে কিছু টাকা দিয়ে বলে যে আমি এই মাসে পুরো 1 লাখ টাকা জোগাড় করতে পারিনি, আমি যতটা জোগাড় করতে পেরেছি এই টাকাটি প্লিজ আপনি রাখুন, এর পরের মাসে আমি আপনাকে সম্পূর্ণ টাকা দিয়ে দেব। কিন্তু অফিসার মিশ্র তার কোনো কথাই শোনে না, বরং বিদ্যাধরকে বলে যে সামনে বাইক বিক্রি করার একটা জায়গা আছে, তুমি যে বাইকে চেপে আমার সাথে দেখা করতে এসেছো এই বাইকটা ওখানে বিক্রি করে দাও, তাহলে তুমি 10-20 হাজার টাকা এই বাইক থেকে অবশ্যই পেয়ে যাবে, আর সেই টাকাটা তুমি আমাকে দাও। কিন্তু বিদ্যাধর তাতে রাজি হয় না। সে ইন্সপেক্টর মিশ্রের কাছে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে আর কিছুদিন সময় দেওয়া হয় টাকাটা শোধ করার জন্য। এবং শেষ পর্যন্ত ইন্সপেক্টর মিশ্র বিদ্যাধরকে বলে যে ঠিক আছে, আজ আমি এই টাকা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু পরের মাসে কিন্তু আমি আমার পুরো টাকাটাই চাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে ঝন্টা একদিন নদীতে স্নান করতে করতে শালুর সেই দামি পাথর বসানো সোনার আংটিটি খুঁজে পায়, যে আংটিটা দীপক নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবং সেই আংটিটা সে এসে বিদ্যাধরের কাছে দেয়, এবং সেই আংটিটি বিক্রি করে বিদ্যাধর যে টাকা পায় সেই টাকা দিয়ে সে ওই পুলিশ অফিসারের সমস্ত দেনা শোধ করে ফেলে। তবে দীপক এখনো শালুকে ভুলতে পারেনি। সে নদীর ধারে এখনো শালুর জন্যই অপেক্ষা করে, কিন্তু শালুও তার কাছে ফিরে আসে না। একদিন দীপক নদীর ঘাটে যখন বসেছিল তখন সে লক্ষ্য করে যে একটা মেয়ে ছোট্ট একটা গিফটের বাক্স নদীতে কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিচ্ছে। এই গিফটটা দেবীকে পীযূষ সেদিন যখন তারা হোটেলে দেখা করতে যায় তখন তাকে গিফট করেছিল। দীপক তখন দেবীর কাছে যায় এবং তার কাছে থাকা জলের বোতলটা সে দেবীর দিকে আগিয়ে দেয়। এরপর একটা নৌকায় দেবী আর দীপক উঠে পড়ে এবং নৌকাটা দূরে কোথাও চলে যায়। আর এই নদীটা সাক্ষী হয়ে থাকে দুটি অসমাপ্ত ভালোবাসার।